আমার গুরুদেব ভবপাগলা একদিন বলেছিলেন, পাপ করবি মাপ মতো করিস, যাতে ক্ষমা করার জায়গা থাকে। এমন পাপ করিস না যে মাপ করা যায় না। আবার আর একদিন বললেন, ক্ষমার ক্ষমতায় জয়ী হোস। যে যেমন মানুষ সে তেমন করতে পারে। আমি চাই সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, সুবুদ্ধি জাগ্রত হোক। জয় হরি বল। এই জবাবটা দিয়ে আজকের মতো যাব বিদায় নিয়ে। গুরুচাঁদকে কেন বাবা বলে? আপনারা কি জানেন বাবা কয়জনকে বলা যায় আমাদের শাস্ত্র অনুসারে? জানেন কি? জানেন না? না শুনে জানতেন। পঞ্চপিতা সপ্তমাতা শাস্ত্র অনুসারে। এইবার আমি বুঝাইব, আলোচনা করি। জন্মদাতা এক পিতা, শোনেন নর নারী, যার ঔরসে আমি জন্ম ধরি, তিনি আমার জন্মদাতা। যে গর্ভে জন্ম নিয়েছি তিনি আমার জন্মদাত্রী। মা, বাচ্চাটাকে একটু শান্ত রাখুন। বসো বাবা, বসো। ও তো বোঝে না যে এই জায়গায় কবি গান হচ্ছে না। খুব লক্ষ্য করে শুনুন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে প্রথম পিতাকে, যিনি আমার জন্মদাতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। দ্বিতীয় পিতাকে অন্নদাতা। নিরন্নকে যদি কেউ অন্ন দিয়ে বাঁচায়, তাকে পিতার সম্মান করতে হয়। আমাদের যখন লকডাউন ছিল, তখন সব কাজকর্ম বন্ধ হয়ে গেল নাকি? একটা মানুষ কি তখন না খেয়ে মরেছিল? বলেন, আপনারা বলেন। মরছে? ভারতের কোন জায়গায় দেখাতে পারবে? মার ভাত খাক আর সাত ভাগ খাক, 60 ভাত খাক, মরে নাই। 65 সালে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল, তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট, পুটিমারি, ভবানীপুর, একদম নদীর পাড়ে। ওই জায়গায় জন্ম হয়েছে আমার মেজে ভাই যে খোল বাজায়, ওর ওই জায়গায় জন্ম। আর এই ছোট বোনের জন্ম মাটিগাড়া, দার্জিলিং মাটিগাড়া হসপিটালে। জুয়েলি নাম রাখছিল একজন ওই ইংরেজ নার্স। এই কথা বলিস না। ধীরে ধীরে আলাপ কর। তাহলে একটা লোকও না খেয়ে মারা গেল না। 80 কোটি মানুষের মুখের অন্ন জোগালেন বিশ্বপ্রিয় মোদিজি। ওই 65 সালে যে কি কষ্ট হয়েছিল আমাদের। আমার মা 1 মাস পর্যন্ত কচুর ডগা সিদ্ধ করে আর বিচে কলা সিদ্ধ করে তাই খাওয়াই বাসায় রাখছিল। এবার কি কচুর ডগা আর বিচে কলা সিদ্ধ করে খালি মানুষ খাইয়ে বাঁচিছে না ভাত খাইছে? কথা কও।
তো যে খাওয়াইছে তারে বাবা কবা না? তাহলে একজন হচ্ছে জন্মদাতা, একজন অন্নদাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় দেয়, আস্তে বাবা বসো, এ বাবা শোনা বসো ওখানে, পরে তোমাকে আমি ডেকে নেব, বসো আলোচনার শোনো, বসো। বাড়ি চলে যেতে হবে তোমার, বাড়ি চলে যেতে হবে কি? তাহলে বসো। আশ্রয়দাতা, আপনারা জানেন না, আপনারা জানেন না, আপনাকে জানাবার জন্য আমি যে কয়েকশো ভিডিও করেছি বুঝাবার জন্য, কিন্তু মিথ্যাবাদীদের কথা আপনারা বিশ্বাস করেছেন। একবারও ভাবলেন না যে অসীম তো আমাদের ছেলে। সে এতদিন কবি গান গায়, তার মিথ্যা কথা বলায় উদ্দেশ্য কি? সে যা বলছে মিথ্যা বলতে পারে না। যারা বিশ্বাস করেছে তারা বেঁচে গেছে। আপনারা তো নিরাশ্রয়। আপনারা জানেন আইনে কি লেখা আছে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে বের করেন, গুগল সার্চ করেন, এখনই অ্যান্ড্রয়েড ফোন, আমি যা বলবো ওইটা কোন গুগলে যাইয়ে দেখেন বেরোয় যাবে। একটা মিথ্যা কথাও বলে আমি কখনো মানুষকে ভ্রান্তির পথে এগিয়ে দিই না। 1948 সালে 19শে জুলাইয়ের পরে যদি কেউ ভারতে পালিয়ে এসে থাকে উইদাউট ভ্যালিড ডকুমেন্টস or other travel documents, লেখা আছে দেখেন, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ধারায় বের করেন, যা বলে গেলাম বের করেন। যদি কেউ উইদাউটে আসে মানে পালিয়ে পালিয়ে, সে কোনোদিন ভারতের নাগরিকত্বের জন্য আবেদনই করতে পারবে না। তার 7 বছর জেল, 10 লক্ষ টাকা জরিমানা। তারপরে যে দেশ থেকে আসছে সেই দেশে তার ফেরত পাঠান, আইনে লেখা। খালি তা না, যদি কেউ পাসপোর্টেও এসে যায়, ভিসা শেষ হয়ে যাওয়ার পরে চুপ চুপ করে, আরে কেউ তো জানবে না, পাসপোর্ট পোড়ায় ফেলিছি, আছে না? সরকারকে না জানায় যদি কেউ থেকে গিয়ে থাকে, সেটা একই দোষে দোষী। একে বলে ইললিগেল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। পৃথিবীতে এমন কোনো একটা দেশ নাই এই অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হয়। চীনে দেখা মাত্র গুলি। বোঝা গেল কি? তাহলে তোমার বৈধভাবে যেতে হবে, সে দেশে থাকতে হলে ফরেনার্স ডিপার্টমেন্টে তোমাকে আবেদন করতে হবে ভিসা থাকতে থাকতে। তারা দেখবে তুমি কোথার থেকে এসেছো, তুমি মানুষটা ভালো না মন্দ, মেলা বেজাল আছে। কিন্তু ভারত ভাগের ফলে প্রায় 5 কোটি মানুষ দলে দলে ওপার বাংলায় অত্যাচারিত হয়ে ভারতে চলে আসছে। কারণ আমি যেভাবে আসলে নাগরিকত্ব পাওয়া যায় না, ঠিক সেইভাবে আইছে না। কথা কও, কথা কও। হয় পলাই আইছে দালাল ধরিয়ে, না হয় পাসপোর্ট করে আসে, ভিসা শেষ হয়ে গেছে, থাকিয়ে গেছে, আর যায় নাই। তারপরে ভোটার কার্ড করিছে, রেশন কার্ড করিছে,
বাড়ি জমি কিনেছে, বাড়ি করেছে, কি আনন্দ। কিন্তু আইনের খাতায় যেদিন ধরা পড়বে সেই দিন তার 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা, আর যে দেশ থেকে আসছে সেই দেশে চলে যেতে হবে। তাহলে এদের মুক্তি দিয়ে আশ্রয় দিল কে? অবৈধ অনুপ্রবেশকারী থেকে আগে মুক্তি দিতে হবে, তারপরে তার নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী কোনো দেশে নাগরিকত্ব পায় না, পায় না, পায় না, আগে তারা মুক্তি দিতে হবে। এই মুক্তি দিয়েছে বিজেপি সরকার। 14 সালে ক্ষমতায় এলো, 15 সালের 7ই সেপ্টেম্বর আমার রাজনাথ সিং জি একটা অর্ডার বের করে এদের আগে মুক্তি দিল। না, যে হিন্দুরা ওপার বাংলা থেকে, বাংলাদেশ বা পাকিস্তান থেকে পালিয়ে পালিয়ে ভারতে চলে এসেছে অথবা পাসপোর্ট করে এসে আর যায় নাই, এদের যে ইলিগেল মাইগ্রেন্ট বলা হতো, এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, যেহেতু এরা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এসেছে, এরা লিগেল। তোমার আশ্রয় দেওয়ার ব্যবস্থা প্রথম করলো। তাহলে এইবার তারা কোন আইনের বলে আবেদন করবে? তার জন্য একটা আইন তৈরি করলো, সেইটার নাম হচ্ছে কি কও? CAA। এই CAA তে আবেদন করে সার্টিফিকেট পেলেই তুমি নাগরিক, ওটা তোমার নাগরিক কার্ড। যারা যারা আমার কথা বিশ্বাস করে CAA তে আবেদন করেছে তারা মুক্তি পেয়ে গেছে, আর যারা মিথ্যাবাদীদের কথা বিশ্বাস করেছে, করে নাই, এখন কাঁসার মধ্যে কাঁসা ঢুকিয়ে দৌড়চ্ছে। যেই SIR এর নাম কাটা গেছে, ঠিক পাইছে, উপায় নাই তো। তাহলে নিরাশ্রয়কে আশ্রয় যিনি, যিনি করেন দান, মনে রাখবেন তিনিও পান পিতারই সম্মান। তাহলে কয়জন পিতা হলো? 3 জন, জন্মদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। আর একজন আছে কি? আর 2 জন আছে। একজন হচ্ছে শিক্ষাদাতা। আগে তো মাস্টার মহাশয়ের সঙ্গে যেখানে দেখা হতো আমরা প্রণাম করতাম, নাকি? ঠিক তো নাকি? সম্মান করতাম। এই শিক্ষা 2 ধরনের, একটা আধ্যাত্মিক আর একটা জাগতিক, আক্ষরিক শিক্ষা। এই জন্য আধ্যাত্মিক জগতের গুরুকে বাবা বলে, বলে না? নিত্য মানে বাবা কয় না? বুঝতে পেরেছি? প্রবাসত আমাদের বাবা কয়। এই আধ্যাত্মিক জগতের শিক্ষা যার কাছে পাওয়া যায়, মনে রাখবেন বাবা বলা হয়। আবার জাগতিক শিক্ষা যেজন দিল সেও বাবা হবে, বাবার মতো সম্মান পাবে, চিরকাল করিবে। তাহলে কয়জন হলো বাবা? আর একজন বাকি আছে। আর একজন ভয়ত্রাতা, জন্মদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, তারপরে কি বললাম? শিক্ষাদাতা, ভয়ত্রাতা। সবচাইতে বড় ভয় কিসের ভয়? কি ভয় সবচাইতে বড় ভয়? মৃত্যু ভয়। আপনি সুন্দরবনে গেলেন, মৃত্যু ভয় যদি না থাকতো, করোনার ভয়ে মুখ ডাকিয়ে চলতো। বউরে যদি করোনায় ধরে, স্বামী যায় না সেই ঘরে, বউ মানে বসে থাকিয়ে আমি মরবো না। দেখ কেমন লাগে, ঠিক না বেঠিক? হয়তো গেছে সুন্দরবনে, কেউ নাই তার সনে, সুন্দরবনের সৌন্দর্য করছে দর্শন, রয়্যাল বেঙ্গল টাইগার একটা এসে দাঁড়াইছে একটা গাছের পাশে। ওই বাঘের দিকে যখন পড়েছে নয়ন, আর দরে আত্মা আছে, আর গাছ পোনারে, আর বাঘ তো
শিব বের করে লাল ফেলতেছে। কি অবস্থা, ও দেখে অনেকে ভয়তে পড়িয়েও যায়। এই সময় যদি কোনো শিকারী বা বান্ধব গিয়ে তাড়াইয়ে দেয়, মৃত্যুর কোল থেকে যদি বাঁচাইয়ে লয়, তাকেও পিতার সম্মান করতে বলেছে। এই পঞ্চপিতা, তাহলে 5 জনের স্ত্রী এমনি মা হয়ে গেল, 2 জন এক্সট্রা মা আছে। পঞ্চপিতা সপ্তমাতা আমাদের শাস্ত্রে আছে কথা। জননী জন্মভূমিষ্ঠ, যার গর্ভে জন্মে নিয়েছি সে এক মা, আর যে জন্মভূমিতে আমরা বসবাস করি, আমাদের দেশের নাম কি? কি নাম? ভারতবর্ষ, তাই তো? আমি লন্ডন গান গাইতে গেলাম, আমি যে পাসপোর্টটা নিয়ে গেলাম, তাতে কি লেখা আছে যে সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল? কি লেখা আছে? সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারত আমার মা, এই জন্যে বলা হয় ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভারত মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আর একজন মা আছে, আমি একটু আপনাদের সাক্ষী মানবো, এটা একেবারে ঝট করে কইয়ে ফেলবো না, দেখি আপনারা জানেন নাকি। আচ্ছা, আপনাদের আগে, এখন তো এই দেশে হয় কি না, ফাল্গুন মাসে কোনো বাড়িতে যদি নতুন গরুতে বাচ্চা দিত, তখন গোফাগুনা অর্থাৎ গরুর পূজা করতো। এটা কি আপনারা জানেন? কেউ জানেন? জানলে বলেন, হাত তোলেন কে কে জানেন। আমি কিন্তু যাচাই করে নেব কন্ত কোন মন্দিরে ওই গরুর পূজা করা হতো, কোন মন্দিরে ঢুকানো হতো, দেখি কথা কই না। কোন মন্দিরে? কও বাবা, তালি জানে গোয়াল ঘরে। ঠিক, একদম। এই জন্যই পরীক্ষা করবার জন্য কইছি, এই কোন মন্দিরের কথা কয়। গোয়াল ঘরে। এটা আমাদের পূর্বপুরুষ থেকে এসছে, শত শত বছর আমরা গোমাতার পূজা করি। কন্ত এই গায়ের গায়ে কিসের ছাপ দিত? কি দিয়ে কন? হ্যাঁ, দেখিরা কি কয় শুনিনি। কও চালির গুঁড়ো, ওইটা পাতলা করিয়ে কলকে দিয়ে গোল গোল ছাপ দিত গায়ে, মনে আছে তো? এইটা শোনেন, এই সাক্ষী মানলাম কেন? আমি যদি বলতাম এই গোমাতার কথা, কালকে কত বিজেপির এমএলএ তো, এই জন্যই কয়। কয়দিনের বিজেপি দল? আমাদের শত শত বছর আগের থেকে আমাদের সংস্কৃতিতে আমরা গোমাতার পূজা করি। হরি বলো। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এক হচ্ছে ভারত মাতা জন্মভূমি মাতা, এক হচ্ছে গোমাতা, পঞ্চপিতা সপ্তমাতা। এইবার কথা হচ্ছে গুরু চান, তাহলে কোন পিতা? হ্যাঁ, কায়দা আছে। আমারে নিয়ে এসে গান গাথি, একা একা তো দুই এক রাত কাটায় দিতে পারি, বাবার কি পাই। কেবল আমার কণ্ঠ বসে গেছে, তার জন্য আমি ফাঁকি দিচ্ছি না, কিন্তু মন প্রাণ দিয়ে মানুষ কিছু যাতে যায়নি সেই দিকে লক্ষ্য রেখেছি তো নাকি। একটা গল্প এখনো বলি নাই, যদি দুটো গল্প ঢুকতাম আরো 8 ঘন্টা বাড়িয়ে যেত। জয় হরিবল। তাহলে গুরুচাঁদ কোন বাবা?
আমি একটু আগে বললাম, যিনি আমাদের আক্ষরিক বিদ্যা শিক্ষাদান করেন তাকে পিতার সম্মান করতে হয়, কিন্তু সমাজে 85 জন মানুষের শিক্ষার অধিকারী ছিল না। কোন স্কুলে যাবার এদের অধিকার ছিল না, ছিল না এদের মানব অধিকার। ছিল না এদের অর্থনৈতিক অধিকার, ছিল না এদের ধর্মীয় অধিকার। তাহলে বই পড়াইয়ে, ক্লাসের বই পড়াইয়ে যদি শিক্ষক বাবা হয়, আমার গুরুচাঁদ ঠাকুর তখন একটা সাইকেলও তৈরি হয় নাই, হেঁটে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে বলতে লাগলেন, ওরে শিক্ষাই জাতির মেরুদণ্ড, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতে মুক্তি নাই এই তিন বিনা। গুরুচাঁদের নির্দেশে প্রথম পাঠশালা গোয়াল ঘরে বসে, তাল পাতার পরে আর কড়াইয়ের কালি দোয়াতে ভরিয়ে কুঞ্চি দিয়ে কলম বানাইয়ে নিয়া এই ক খ সরেওয়া লেখা শেখলো। তাহলে যে মানুষটা এইরকম কাজ করে গেল, যে আমাদের ধর্মীয় অধিকার দিল, যে আমাদের শিক্ষার অধিকার দিল, যে আমাদের অর্থনৈতিক অধিকার দিল, তাকে বাবা বলবো না? বাবা 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 গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলো, হরি বল। আমি কোনো ভগবানের নিন্দা করছি না, সব ভগবানকে মাথায় রেখে বলছি, কৃষ্ণ ভগবানও লেখাপড়া শিখতে গেছে সন্দীপনী মুনির কাছে। শ্রীমান মহাপ্রভু তিনিও বিদ্যানিধি পণ্ডিতে টোলে যাইয়ে পড়াশোনা শিখেছে, কিন্তু এরা এই 85% মানুষের জন্য একটা স্কুল করার কথা কখনো বলেনি, সময় পাইনি। আমি খারাপ বলতেছি না, যেটা কেউ কোনোদিন করেনি সেটা করেছে আমার বাবা গুরুচাঁদ। জয় বাবা গুরুচাঁদ, আনন্দে একবার হরি হরি বল। তাহলে কি বাবা বলা যাবে না? না যাবে। কি ব্যাপার বলেন? তুমি কৃষ্ণ বসবা না কালী বসবা, আমি তা বলবো না। তুমি যদি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ হও, যদি বাবা গুরুচাঁদকে মর্যাদা না দাও, তাহলে তোমাকে আমি বলবো বেঈমান। তোমার মতো বড় বেঈমান এই জগতে কেউ নাই। তাকে ভজবা, আমি সে জায়গায় হাত দেব না। আমার তারককর্তা লিখে গেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। লাগে নাই? তোমার যদি শিব ভালো লাগে মজো, কিন্তু বাবা গুরুচাঁদকে তোমার মাথার পরে রাখতে হবে। ইতিহাস যখন তুমি জানতে পারবে, বাবা গুরুচাঁদের প্রতি একটা স্পেশাল ভক্তি জন্মাবে। হরিবল হরিবল। যেভাবে তে প্রশ্ন আমায় করেছিল দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। 3.5 ঘন্টা চলছে আমার একা একা ভাই, একবার উলুধ্বনি হরিধ্বনি করোনা সবাই। এইবার তাকে ডেকে এনে মনে আছে ভাবো, অনেক আগে এসেছিলাম তখন হরি মন্দির হয়নি। একটা হরি মন্দির করতে গেলে কতটা পরিশ্রমের প্রয়োজন যারা করেছে তারা জানে। বাবা হরি গুরুচাঁদ ঠাকুরের মন্দির। কেউ কথা বলো না বাবা।
যারা এই মন্দির প্রতিষ্ঠা করে প্রতি বৎসর এখানে এই মতুয়া ভক্ত সম্মেলনের ব্যবস্থা করেন, জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এসে এখানে প্রসাদ গ্রহণ করে, তাদের সকলের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখনো আমার ইলেকশনের রেশ কাটে নাই, অসম্ভব পরিশ্রম করেছি তো কণ্ঠের অবস্থা এখনো স্বাভাবিকতায় ফেরে নাই। আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। তথাপিও একদম যারা আপনজন, যাদের ডাক ফিরাতে পারি না, সে জায়গা আমাকে যেতে হয়। বাবাজি নিত্য মাস 6 আগেই আমাকে 14ই জ্যৈষ্ঠ এখানে গানের কথা লিখে দিয়েছিল, যে দিনটা গতকাল গেছে। ও বাংলাদেশ থেকে আমাকে মেসেজ করলো, মেসেজগুলো আসে, বাবা 14 জ্যৈষ্ঠ মনে আছে তো? আমি তখন ওরে মেসেজ করে লিখে পাঠালাম, ইলেকশনের রেজাল্ট না হলে বলতে পারবো না যেতে পারবো কি পারবো না, কারণ তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি যদি টিকে থাকতো তাহলে অসীম সরকার কি আর আসতে পারত? হয়তো মাঝপথেই মার্ডার হয়ে যেত। এই জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ওমা বসো, এইটা 55 নম্বর বুথ মনে হয়, তাই না? তোমরা কি করে জানবা? তোমরা তো খালি ভোট দাও। যারা একটু নেতাগিরি করে তারা বলতে পারে কত নম্বর পার্ট কত, নাকি ঠিক না? তোমাদের স্লিপ দেয়, স্লিপ নিয়ে যাও, দেখে যারে ভালো লাগে দিয়ে চলে আসো, একটু কালিমা খাই দেয়। আমি খুব খুশি হয়েছি রেজাল্ট বেরোবার পরে, যখন ও আবার বাবাজি প্রভাসকে নিয়ে আমার বাড়িতে গেল। আমি প্রথম জিজ্ঞেস করেছি, তোমার বুথের রেজাল্ট কি আগে তাই কও, তোমারে যেটা বলেছিলাম সেইটা করিস তো? কয় বাবা রেজাল্ট দেখো। দেখি 387 বিজেপির লিড। আমি গান গাতে যাবো, 327। গান গাতে যাবো, তুই কাজ ঠিকই করেছিস, উপরে উপরে যা করেছিস তলা দিয়ে সব বোঝ মারিয়েছিস। হরিবল হরিবল, গান আমি গাতে যাব। যদি দেখতাম তোমার বুথে মাইনাস গেছে, গোড়া ডিম আসতাম আমি গান গাতে। কারণ এই জায়গা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ বাস করে, অনেক চাপে পড়ে তাদের অনেক কিছু করতে হয়েছে, আমি জানি। কিন্তু তারা যে কাজটা করেছে এই বুথে 327 ভোটে আপনারা বিজেপিকে লিড দিয়েছেন, তার জন্য আর একটা প্রণাম জানাই আপনাদের। হরিবল হরিবল। আমার এক কথার মধ্যে দিয়ে আপনারা অনেক কথা বুঝে গেছেন তো, নাকি? অত কোয়া লাগে নাকি কথা? কিছু কিছু আকার ইঙ্গিতে বুঝতে হয়। একটা 22 বছরের ছেলে একটা 18 বছরের মেয়েরে গান শিখায়। ছেলেটা তবলা বাজায়, মেয়েটা সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, ওইভাবে গান শিখায়। টাইম কোন সময় তা জানি? রাত 8টার পরে। কোন জায়গায়? একেবারে কোনার ঘরে, 2-3 ঘর পার না হয়ে ওই ঘরে ঢোকা যায় না। নিত্যর বাড়ি প্রায় ওই টাইপের ঘর। আটকা পড়ে গেলি ঘরের ভিতর, কোন দরজা দিয়ে যে বেরোবো ঠিক পাই না, ঠিক না?
একবারে যাই দেখি খালি খালি ফ্যান চলতেই তালে আছে, কেউ নাই। সন্ধ্যার পরে যখন ওই আরম্ভ করেছে, ধা ধিন ধিন না না ধিন ধিন না না তিন তিন না ধিন না ধা ধিন ধিন না না ধিন ধিন না না তিন তিন না ধিন না, ঝুমুর উঠে গেছে। ওর মা রান্নাঘরে রান্না করতেছে, এই টাইমে হঠাৎ কারেন্ট বন্ধ হয়ে গেছে। মেয়েটা জোর গলায় বলছে, ওমা তাড়াতাড়ি আলো নিয়ে আসো, অন্ধকার হয়ে গেছে। কয় আমি যতক্ষণ আলো নিয়ে ওই ঘরে না যাব, তোর মাস্টার যেন ডুগি তবলাতে হাত না তোলে, যেন বাজাতেই থাকে। কয় কেন এই অন্ধকারে বাজাবে? তখন তুই বুঝবি না নে, হাত ওই জায়গার থেকে সরিয়ে গেলি, কোন জায়গায় যাই তা কথা বুঝিস, বাজাতি কর, বাজনা যেন থামায় না, ধা ধিন ধিন না না ধিন ধিন না না তিন তিন না। বুঝতে পারিছেন কি কইছি? কায়দা আছে। এই জন্যে সব কথা কি খোলামেলা কোয়া যায় নাকি? কি যে ওই তবলা থামাই দিলি তোরে জড়াই ধরতে পারে, জড়াই ধরার পরে আবার টুটু টুটু টু, এত বলা যায়? যা বলে দিছি সবাই ঠিক পাইছে। জয় হরি বল। বাংলা শান্ত হয়ে গেছে, শান্তির বাতাস বইছে। যদিও আজকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা ঘটা উচিত ছিল না, আমি এর জন্য দুঃখিত। কিন্তু জনরোষ তো কয়জনকেই বা ঠেকাবো? আমাদের উপর বিরাট চাপ। কোনো বিধানসভায় যদি কোনো গন্ডগোল হয়, এমএলএ পদ খারিজ হয়ে যাবে, কেন্দ্রের থেকে চাপ। কোনো গন্ডগোল হবে না, সবাই শান্তিতে থাকবে। দেখেন নাই আমি একজনের দোকান ফেলাই দিয়েছে, আমি যে তুলে দিচ্ছি, দেখেন নাই ফেসবুকে কত তালা খুলে দিছে। হবে না, এ সমস্ত চলবে না। বাংলার সুষ্ঠু সংস্কৃতি, শান্তির বাতাবরণ, এটা ফেরাতে হবে। মানুষ যেন ভরসা পায়, ভয়ে যেন কাঁপতে না থাকে। মোটামুটি সেই পরিবেশ 99% আছে তো নাকি? আপনারা কি বলেন? জয় হরি বল। এইটাই হচ্ছে আমাদের বোঝা উচিত। কে কাকে পছন্দ করবে সেটা ভালো কথা না, আমরা এক জায়গায় বসবাস করব, একে অপরের পরিপূরক হব না। আমরা কেন একে অপরের উপর হিংসা করব, হামলা করব, মারামারি করব, ঘর ভাঙব? এমনিতেই আমরা দেশ ছাড়া মানুষ, এটা মনে রাখবেন আপনারা। এইটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা। এইবার যাই কবি গানের কথায়। কি বলবো আপনাদের কাছে? ভালো ভালো প্রশ্ন করে গেছে, প্রশ্ন তো অনেকগুলো করেছে, কেউ লিখে রাখিছেন? লেখেন নাই তো এবার আমি যদি ফাঁকি দিয়ে চলে যাই, লিখে রাখতে হয়, কাগজ কলম নিয়ে বসতে হয়। প্রথম কি প্রশ্ন করেছে? যে আমাদের ধর্মের নাম আগে ছিল সনাতন ধর্ম, আমরা জানি সেই মর্ম। তারপরে হিন্দু ধর্ম নাম হলো, কিন্তু হরিচাঁদ ঠাকুর আসার পরে তার গোসাই কলম ধরে তিনি সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ কেন সংযোজন করে দিল। মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ঘরি। সূক্ষ্ম কি আপনারা বোঝেন না? যেটাকে আমরা আগে পড়াশোনা করার পরে কোন একটা গল্প তার সারাংশ থাকতো না, কোন একটা কবিতা তার সারমর্ম, এই কথা বলে না, গীতা এত শ্লোক, দেখবেন শেষে গিয়ে তার সারাংশ, ওইটুকু হচ্ছে সূক্ষ্ম। রাজহাঁসের কাছে যদি এক বালতি দুধ দেয়,
সবটুক কি রাজহাঁস পান করে? করে কি? যার নাম রাজহংস সে গ্রহণ করে ক্ষীরের অংশ, জলীয় অংশটুকু বর্জন করে দেয়। সূক্ষ্ম শব্দ দিল কি কারণ? নাম ছিল সনাতন, হিন্দু ধর্ম নাম হওয়ার পরে কিছু জলীয় অংশ প্রবেশ করে, সেইগুলো মানুষের কল্যাণকর নয়। প্রবেশ করিয়েছিল কারা? সমাজের এক শ্রেণীর তথাকথিত ব্রাহ্মণ্যবাদী মানুষ, যারা তারা মনে মনে চিন্তা করে এমন কিছু ঢুকিয়ে দেব শাস্ত্রের ভিতরে যার দ্বারাই আমরা করিয়ে খাতি পারি। সমাজের 85% মানুষকে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখে দিল। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ে দেখেন, তাতে লেখা আছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ জন্ম নিয়েছে। মুখের থেকে কোনোদিন মানুষ জন্মাতে পারে? ব্রহ্মা কি তেলাপোয়া মাছ নাকি? তেলাপোয়া মাছ মুখ দিয়ে বাচ্চা প্রসব করে, জানেন তো আপনারা নাকি? জানেন তো? তাহলে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, তারে কি বানাইছে? মুখ দিয়ে বলে ব্রাহ্মণ জন্মেছে। বাহু থেকে ফাটিয়ে ফাটিয়ে ক্ষত্রিয় বেরোইছে, উরুর থেকে বৈশ্য, আর চরণ থেকে শূদ্র। এমন কিছু জিনিসের মধ্যে ঢুকানো আছে। কারা ঢুকিয়েছে? যাদের হাতে কাগজ কলম ছিল। তখন তো কাগজ ছিল না, ওরে কি পাতা যেন কয়, ভোজ পাতা, ভোজপত্রের উপরে লিখত। এই জন্যে সূক্ষ্ম শব্দটা এখানে সংযোজিত হলো। এইবার আমি সেই বিষয়ে আলোচনা করব। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, মুসলমান ধর্ম, যে ধর্মেই বলেন না কেন, বৌদ্ধ ধর্ম, প্রত্যেকটা ধর্ম কে প্রবর্তন করেছে, কত সাল থেকে এসেছে, সবাই আপনারা ইতিহাস পড়লে বলতে পারবেন। যদি ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন তাহলে বুদ্ধ ধর্ম বলে কিছু সৃষ্টি হতো পৃথিবীতে? কথা বলবেন। যদি যীশু খ্রিস্ট জন্মগ্রহণ না করতেন, খ্রিস্টান ধর্ম বলে পৃথিবীতে কিছু হতো? যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন, ইসলাম ধর্ম বলে পৃথিবীতে প্রচার হতো? কথা বলেন, হতো কি? যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন, শিখ ধর্ম হতো? তাহলে এর একটা সাল তারিখ আছে, কে প্রবর্তন করেছে তার নাম আছে। সনাতন ধর্ম কে প্রবর্তন করেছে? যে অমক জন্ম না নিলি সনাতন ধর্ম হতো না, কন? তাহলে এই বিশ্ব মানব সবাই আগে ছিল সনাতন। সনাতন কি? ব্রহ্মই হচ্ছে সনাতন। যা দেখং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম প্রতর্কম বিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিতম। একটা মহাশক্তি ব্রহ্মশক্তি, যেটাকে মুসলিম ভাইরা বলেছে সূরা ইখলাসে, কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই শক্তির উপর দাঁড়িয়ে এই কথাটা বলেছে। আমি ওদিকে বেশি হাত দেব না, আমি আমাদেরটা নিয়েই বলি। তাহলে নিরাকার সেই ব্রহ্ম, সেই ব্রহ্মের মধ্যে অনন্ত গুণ, অনন্ত প্রেম, অনন্ত জ্ঞান লুকানো ছিল। তাই সে ভাবতে লাগলো আমি একটু সাকার হয়ে লীলারস আস্বাদন করব। জয় হরিবল। এই জন্যে যা কিছু আপনারা দেখেন সব ব্রহ্মময়। আকাশ বাতাস, কীট পতঙ্গ, তরু লতা, পশু পাখি, একটা কৃমি কীট, সব ব্রহ্মময়। জল
আগুন। এই জন্য সনাতন ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হয় না কেন? কি বক্তব্য রেখেছিলেন স্বামী বিবেকানন্দ চিকাগোতে গিয়ে? পড়ে দেখবেন তার ভাষণ। তাহলে আকাশ হতে বাতাস, বাতাস হতে আকাশ, হতে বাতাস, বাতাস হতে আগুন, আগুন হতে জল, জল থেকে মাটি। আকাশ বাতাস আগুন জল মাটি সব ব্রহ্ম। এই জন্য আমরা বরুণের পূজা করি, সূর্যের পূজা করি। বুঝতে পারছেন? সব ব্রহ্মময়। এই জায়গায় দাঁড়িয়ে বলছে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই মহাশক্তি, তিনি সবকিছুর ভিতরে, আমার ভিতরে, তোমার ভিতরে, গাছের ভিতরে, মাছের ভিতরে। বোঝা যাচ্ছে কি? এই জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জায়গায় দাঁড়িয়ে ভবা পাগলা বলছে, বহু রূপের মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, বহু রূপের মাঝে মাগো, নইলে কি আর অমন করে পাগল হয়ে গান গাই, বহু রূপের। সবকিছু ব্রহ্ম, সব বাদ, ব্রহ্ম বাদ দিলে কিছু থাকে না। মনে করেন সব আছে, আগুন নাই, বাঁচবে কেউ? বাঁচবে? পৃথিবীর সৃষ্টি বাঁচবে? তাহলে আগুন ব্রহ্ম। সব থাকবে, বাতাস থাকবে না, শুধু বাতাস বন্ধ হয়ে যাবে, কেউ বাঁচবে? বাতাস ব্রহ্ম। বোঝা যাচ্ছে? সব থাকবে। পৃথিবী এখন জল থাকবে না, সারা বিশ্বের থেকে জল শুষ্ক হয়ে যাবে। এ তো নড়তেই পারবে না। এমনি বেশি কোনো পায়খানা হলে সেলাইন দেয়, জল ঢুকয়, মরে যাবে না? জল ব্রহ্ম, আগুন ব্রহ্ম, বাতাস ব্রহ্ম, মাটি ব্রহ্ম, সব ব্রহ্ম, ব্রহ্মময়। এ হচ্ছে সনাতন দর্শনের কথা। বাবা হরিচাঁদ ঠাকুর যখন এসেছিলেন, এই সূক্ষ্ম কথাটা মানুষকে বুঝাতে চাইলেন। সেই ব্রহ্মকে উপলব্ধি করবা কিভাবে? বেশি কথা না, শাস্ত্র গ্রন্থ টন্থ অত পড়া লাগবে না, কয়েকটা কথা পালন করো। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। সদে ভাবনায় যুক্ত থেকে, সদে ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধাম। খুব ভালো ভালো প্রশ্ন করেছি। আজকে আলোচনার মধ্যে বোঝার কিছু আছে। আমি ধন্যবাদ জানাই সদানন্দ। সদানন্দ তো হরি বল। শান্তি হরির যুগল পদ্ম ধিক পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গোসাই বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী, আমাকে আশীর্বাদ করিবেন সবাই। মন্দিরে একবার হরি বলে, নাম দুর্বলের বল, নাম দিনে কি আছে বলে ভব সংসার। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু। তাই বলি মন রসনা, তেজে বিষয় বাসনা, তেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার।
হারমোনিয়াম আর বেহালায় মনিটরটা একটু কমিয়ে দাও। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজকে যেখানে কবিগান, এটা অনেক পুরানো অনুষ্ঠান। ইতিপূর্বেও আমি এখানে দিয়েছি দর্শন, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। আজ মনে পড়ে শ্রদ্ধেয় কাকাবাবু শ্রীনিবাস সরকারের কথা। আমি তাকে গুরুমান্য করি সর্বক্ষণ। যদিও আমার কবিগুরু প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয় কাকাবাবু আমাকে হাত ধরে ধরে নিয়ে প্রাথমিক স্তরে বিভিন্ন আসরে গিয়ে আমার ঘটাইছিলেন পরিচয়। কাকাবাবু না থাকলে পরে হয়তো পরিচয় হতে অনেক দেরি হতো আমার চরাচর। আমাকে বলতেন, এই রিসাউন্ড হয় কেন, 1 টাকায় বায়না নিবি, আমি তোর গান রক্ষা করব। এইরকম বান্ধব আর পাই নাই। সেই কাকাবাবুকে স্মরণ করে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। নিত্য প্রথম আমার কাছে দীক্ষা নিতে যায়, আমাকে বাবা কয়ে ডাকতো সত্যি, অনেক দিনের আগে। ওর মা নির্বাচন করলো শ্রীনিবাস সরকার মহাশয়কে। আমার কাছে গিয়ে বললো, আপনি আমার বাবা। মা তো বলছেন শ্রীনিবাস সরকার মহাশয়ের কাছ থেকে দীক্ষা নিতে। বললাম, ঠিক নির্বাচন করেছে, সাধু মানুষ রে, উনি সৎ মানুষ, চরিত্রবান মানুষ, যা তার কাছে যা, প্রেমের মানুষ। কাকাবাবু শয্যাশায়ী হওয়ার পরে বাবাজি প্রভাস এবং নিত্য যেভাবে তার সেবা করে, ওই জায়গায় দাঁড়াই আমি তাদের প্রণাম জানাই। সত্যি সবাই তা পারে না, নিত্য যা করেছে গুরু সেবা, ওর অন্তিমের পথ পরিষ্কার করে নিয়েছে। কোটির মধ্যে 2-1 পাওয়া যায়, কোটির মধ্যে। সেই কাকাবাবুর আলোচনা শুনতাম, তখন কি সব বুঝতে পারতাম? যে স্তরে উনি দাঁড়াইয়ে গাইতেন কবিগান, তখন বোঝার মতো আমার হয় নাই জ্ঞান। তখন 350-300 টাকা বায়না গাতাম, 250 পালিও চলে যেতাম। সেই সময়ের কথা বলছি। কাকাবাবুর শারীরিক অবস্থা তেমন ভালো নয়, বার্ধক্যের চাপ, বয়স তো অনেক। আমার তো মনে হয় প্রায় 90-এর কাছাকাছি হয়ে গেছে, 90। কারণ আমার যখন 67, কাকার 90 না হয়ে পারে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ভক্তদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করি, আপনারা তার কাছে একটু বলবেন, উনি যেন শয্যাশায়ী হয়ে না থাকেন। যদি ঠাকুরের নিতে ইচ্ছা করে, তাহলে যেন সজ্ঞানে হরিনাম করতে করতে হরি পদে আশ্রয় পায়। আর প্রভু, যদি তুমি মনে করো আমার শ্রীনিবাস আরো 20 বছর থাকলে হরি কথা বললে মানুষের কল্যাণ হবে, তাহলে রোগ মুক্ত করে দিয়ে ওনাকে সুস্থ করে দাও। তোমার ইচ্ছায় সব হয়।
জয় জয় ভক্তের আনন্দ, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমি দিতে পারবো না ওনার আমার উপরে যে অবদান, তার মূল্য আমি দেখি না ওনার তুল্য। আজ অসীম সরকার হওয়ার পিছনে ওনার যে অবদান, তাই এখানে দাঁড়াইয়ে দুহাত বাড়াইয়ে তুমি যেখানে থাকো হে মহামানব, তোমার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি দান। হরি বল, হরি বল, জয় হরি বল। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃভার। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব, শোনো বিশ্ব আশীর্বাদ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব, এই, আশীর্বাদ। একটু কমা, বেশি হয়ে গেলে বুঝিস না, একটা খারাপ হলে কেউ কেউ করবে। সমস্ত ধর্মকে মন্থন করে একটা সূক্ষ্ম জিনিস পাওয়া যায় তার ভিতরে। যত মত আছে, বাবার মতো চোখ, বাবার মতো নখ, বাবার মতো দাঁত, বাবার মতো হাত, বাবার মতো উরু, বাবার মতো ভুরু, সব কিছু বাবার মতো রয়েছে। দেখছিস, এরে কয় আরোপিত। তাহলে এই মতুয়া মতবাদ, মতুয়া ধর্ম, এটা একটা স্বকীয় ভাব, স্বতন্ত্র, না আরোপিত, উদ্ভূত না আরোপিত? পাগল, তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়া দেবে। এর ভালো করে জড়াই থুয়ে গেলাম ধর্মরাজ সভায়। কি বাবা ঠিক আছে? উনি বুকি টোয়া দিয়ে বলতেছে আজকে কায়দায় পড়ছে গোসাই, এর ভুল নাই, গোসাইর একটা প্রণাম জানাই। এহনে এহনে উনি বুঝতে পারলি হয় যে উদ্ভূত কি আর আরোপিত কি। সত্যি না? এ কি কয়ে গেল রে, উদ্ভূত আরোপিত কি? হুইজ উদ্ভূত। এই জন্যে পাগলের কাছে নিবেদন জানাই, আর একটা প্রশ্ন করি যাই, কয়টা হয়েছে? এই ডলি 5টা হবে। ভালো মতো জড়াইছে, আমার আর চান্স না দিলেও আমি মরিয়ে গেলেও শান্তি পাবো রে বাবা। ইনি আবার দাড়ি চুলকতে চুলকতে যাচ্ছে, কত আরামে রে। ওরে আমার দাদা রে। কি তুমি আবার ওই লাভ ধরছো কেন? তুমিও যাবো নাকি? যাও। পেছনে ছোট ডারে করছি, ও তো সেই ভাব হচ্ছে কেবল। আচ্ছা, রামযুগ যখন ছিল, আমি বলি সভাতল, সেখানে কোনো পাগল নাই, আছে? কৃষ্ণচন্দ্র যখন এলো, সেখানে কোনো পাগল নাই, নাই, নাই। গৌরহরি যখন এলো, আমি বলি সভাতল, সেখানে কোনো পাগল নাই। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন এলো, পাগল একটা বাজার মিলে গেছে রে মশাই। হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, আজকের বিচরণ পাগল। এত পাগলের বাড়ি কোন জায়গায়? মানুষ কিসের জন্যে পাগল হয়? কারণ আমরা জানি মেন্টাল ডিজিজ। কারণ যদি কেউর মাথা ব্রেইন খারাপ হয়, তখন সে পাগল হয়। মেডিকেল সায়েন্সে কি কয়? এই যে আমাদের মস্তিষ্ক, এর পার্ট আছে ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, ফেরাইটাল লব, টেম্পোরাল লব। অর্থাৎ এই যে লবগুলো আছে, এর চারিপাশে 4টে লব আছে। দেখুন, আমাদের এই যে মস্তিষ্কের নিউরন কোষ আছে, আবার দেহ কোষ আছে। আমাদের শরীরে এখানে কেটে যাবে, এখান থেকে রক্ত ঝরবে। পাগল বুঝবে না তো? এখান থেকে রক্ত ঝরবে, রক্তের সঙ্গে কোষ নষ্ট হবে, আবার ওখান থেকে নতুন করে কোষ তৈরি হয়ে যাবে। কেন? ওই কোষের সঙ্গে সেন্টোজোম আছে। এই দেহে যে কোষ থাকে, দেহের গঠনগত কার্যগত এককে কোষ বলা হয়। এসে কোষের সংজ্ঞা, তাই তো? তাহলে এই কোষে, দেহ কোষে সেন্টোজোম আছে বলে আবার নতুন কোষ তৈরি হয়ে যায়, ক্ষতি নাই। আর যদি কারো মাথায় অর্থাৎ ব্রেনে আঘাতপ্রাপ্ত হয়, ওখান থেকে যদি রক্ত ঝরে, ব্রেনে যে কোষ থাকে, মস্তিষ্কে যে কোষ থাকে,
তারে নিউরন কোষ বলে দিয়েছে পরিচয়, তাই তো? কারণ নিউরন কোষ যদি নষ্ট হয় তাহলে ওর মধ্যে সেন্ট্রোজোম থাকে না, কারণ ওইখানে ক্ষয়প্রাপ্ত হয়। মাথায় আঘাত লাগলো, 5 বছর পরে অ্যাকশন হতে পারে, কারণ যেখানে আঘাত লেগেছিল ওই সাইডে অকেজ হবে আস্তে আস্তে, কারণ ও কোষে তো সেন্ট্রোজোম নাই, তাই নয়? কারণ এই যে যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভাধারে, তারা কি করে? গোসাই আসিয়ে গেছে রে মাইরি, ভাবতিছে কোন পর্যন্ত জড়াই তার ঠিক আছে কি রে বাবা, বললাম না আমারে চান্স দিলি হয় আজকে। আরে কপালে রে, আমি নাম লিওনি দাঁড়ালি, আমি যে মনে আসিয়ে থাকবে না রে। যাই হোক, তাহলে যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভাধারে। দেখেন টুম্পা প্রেম করে আর একটা ছেলের সাথে, তো ওই ছেলে টুম্পার সঙ্গে প্রেম করে, টুম্পা ওই ছেলেটার থেকে আর একটা ভালো ছেলে পেল, টুম্পা ওরে ল্যাং মারি আর একজনের সঙ্গে চলে গেল। তাহলে এইবার ও টুম্পার জন্যই পাগল হবে না? ও যখন ভাত খেতে বসে তখন ভাতের মধ্যে ছবি দেখে, জল খেতে বসে জলের মধ্যে ছবি দেখে, এরে কয় প্রেম ভালোবাসা। সেই টুম্পা ফাঁকি দিয়ে গেছে, এইবারও চিন্তা করবে না? এই চিন্তা করছেন আপনি, জমি জমার বিষয়ে চিন্তা করছেন, টাকার বিষয়ে চিন্তা করছেন, হ্যাঁ, ইলেকশনের বিষয় চিন্তা করছেন, আপনাকে সাপোর্ট দিচ্ছে কে? 14,000 নিউরন কোষ। আমরা জীবিত আছি বন্ধু, তুমি চিন্তা করো। কিন্তু চিন্তা করতে করতে 14,000-এর বেশি যে নিউরন কোষ ছিল একে একে অকেজ হয়ে গেল। তারপরে প্রথম পার্ট খারাপ হয়, তারপরে ফ্রন্ট লব খারাপ হয়, অক্সিপিটাল লব খারাপ হয়, প্যারাইটাল লব খারাপ হয়, টেম্পোরাল লব খারাপ হয়, তারপরে ববের পাগল হইয়া সিসিং ফাঁক পটল তুলছে। এরে পাগল কয় মেডিকেল সায়েন্সে। তাহলে এই যে যে মতুয়ার বাজারে পাগল, এ কি মাথা খারাপ পাগল নাকি? আমি বুঝলাম না রে ভাষায়। ব্রেইন ডিজিজ, ওরে আমার কাজিজ। এই আর এক কায়দায় পাগল হয়, হাসির কথা না, শোনেন ছোট্ট কথা, একবারে জ্যান্ত কথা, আমার কথা আটি বেড়ায়। এই যে অনেকের স্বামী দুবাই কাজ করে না, তা দুবার থেকে যখন লক্ষ লক্ষ টাকা পাঠায়, অনেকের স্বামী, সবাই না, ওই লক্ষ লক্ষ টাকা পাঠায়, যখন বউরাতে যায়, ওরে কপালে রে, সঙ্গে সঙ্গে একটা রেড সিগন্যাল বেলিটি ব্যাগ কেনে আর লাল লিপস্টিক লাগাইয়ে সুরেন্দ্র হলে চলে যায়। একটা বন্ধু খুঁজে বেড়াই, কোথায় যে একটা বন্ধু পাই, আর বন্ধু হাজির হয়ে যায়। বৌদি নমস্কার, কই তোমারই তো খুঁজতেছি। আর কোনো ছেলে যদি কোনো নারীকে, মহিলাকে যদি বলে বৌদি, মানে বৌদির চেহারা আলকাত্রায় গিলটি করা, কোড়োর কালির পাশার মতো, ওইরকম চেহারা, কালি কালি, শালা বেশ্যে কালি, ঠিক আছে, বিশ্বকালী, এর স্লিপ অফ দ্য টান, বোঝো না? আসিয়ে বড় এর কায়দা মতো লাগছে। এইবার কি কি ওই পদ্রে ওই কালি কয়, খারাপ কই না রে মশাই। এই জন্যে যদি বলে বৌদি আপনারা দারুণ ভীষণ ভালো লাগছে, বৌদি, ওই কালা বৌদি, উনি আরো 3টে মাজা মোচড় দিয়ে আটিয়ে যায়, ভাবে কি আর একটু ভালো দেখা কেটে বাইরি। তাই এইবার বৌদিদি বলছে, বৌদি নমস্কার, এইবার বলছে তোমারই খুঁজতেছি। দুইজনে প্রেম পাতালো, আর ওই লক্ষ লক্ষ টাকা স্বামী পাঠাচ্ছে, ওইটা দিয়ে ভালো ব্রানি খাচ্ছে, তাই তো? এইবার ওই ছেলেটা বলছে আর কয়েকদিন ঘুরে বেড়াবো, চলো বোম্বে চলে যাই। তাই একদিন বিরানি, বোঝো না, তাই একদিন বোম্বে চলে গেল। এইবার স্বামী কিছুদিন পরে বাড়িতে এলো, এসে দেখে ভাই ঘরে আর বউ নাই, সিসিং ফাঁক। তখন ওই ছেলের ওই 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 লোকের অবস্থা কি হবে? স্বামীর অবস্থা পাগল হবে না? মাথার ঘাম পায়ে ফেলে দাঁড়িয়ে বলি সভা তলে, কত টাকা, লক্ষ লক্ষ টাকা পাঠালাম, আর সেই বউ সেই টাকা নিয়ে নতুন বন্ধুর সাথে পিড়িত বাঁধায় আর দড়িয়ে চলে গেছে। সে পাগল হবে না? তা মানুষ এইভাবে পাগল হয়, টাকা পয়সা হারাইয়া পাগল হয়, জমি জমা জাল হয়ে গেলি পাগল হয়। মতুয়ার বাজারে যে পাগল, এ কি বউ আরাই পাগল হলো, না জমি জমা জাল হলো, না টাকা পয়সা হারালো, কিভাবে পাগল হলো, না মেন্টাল ডিজিজ কয়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে জানবার আছে অভিপ্রায়।
খেলা চলেছে নিরন্তর। প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারে খোঁজে জীবন ভর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তের প্রান্তে? তোমাকে পেরেছ তার জানতে, তোমাকে পেরেছ তার জানতে, অনন্ত প্রেমের ঈশ্বর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক পান্থ, সদা কাঁদে এই অন্তর। কল্পনাতে সদানন্দ ব্রহ্মচারী কাব্য ভূমিকায় বিপক্ষেতে বিচরণ পাগল প্রণাম জানাই পায়। আদিতে সনাতন ধর্ম ছিল মিথ্যা বলি নাই, তারপর হিন্দু ধর্ম দেখিবার পাই। এরপরে জগতে হরি ঠাকুর এলো, তার গোসাই হরি লীলামৃত লিখতে বটে দিল। তাহার মধ্যে সূক্ষ্ম শব্দ গোসাই যে ঢুকায়, সূক্ষ্ম শব্দ ব্যাখ্যা করে বোঝাবে আমায়। রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ পাই, কোন কিছু দিতে তারা বাকি রাখে নাই। এইবার এলো আমার হরিক্ষীরত সাই, নূতন কি দিল আমি তাহার বাবা সাই। হরিচাঁদ ঠাকুর বাবা, গুরুচাঁদ বাবা হয়, দুই বাবাটা একসঙ্গে কি করে বাবা হয়? পাগল তত্ত্ব সবাই এসে আলোচনা করে বুঝাইয়া দিয়ে যাবে সবার ভিতরে। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সবাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। এই গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। পুজো দিকান্ডারি হয়ে বাসে কারো নাই, ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুকরা তোমার উঠুক তোমরা ধরুকারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি। তবে বেশি বলে নাই আসতে।
আর একটু জড়াই থুয়ে যায়। তা পাগল, তুমি জবাব দিবা জানো কোনো শরীর খাটাই জবাব দিয়ে না, একটু পরিষ্কার করো তো। হ্যাঁ, শরীর খাটাইয়ে জবাব দিয়ে না। কেমন দুটো 11 বছরের ছেলে ইসড়ে পাকা। মানে আপনার সামনে যদি বিড়ি খায়, আপনি যদি বলেন যে এই আমি তোর বাপ বয়সী, আমার সামনে বিড়ি খাইস, ও কবে ইস আমার বাবার এটাই মানিনি, আর উনি বাপ বয়সী, ওরে আমার কবার রে, এইরকম আর কি। তা ওরা নদীর তীরে ছোট্ট ছোট্ট 2খানা গামছা পরিয়ে নদীর তীরে স্নান করতে যায়। তা একজন বলছে ভাই কি আমরা একটু যুক্তি তর্কের লড়াই খেলি। বলে কি? বলে তুই 2 অক্ষরে নেপাল লিখতে পারিস? বলে দেখ, নেপাল লিখতে হলে তো 3 অক্ষর লাগে, 2 অক্ষরে লেখা যায়? 9 কারে নে আসতে, পয়াকারে পা ল, কয় 2 অক্ষরে হয় দেখবি? এই দেখ, মাটিতে প্রস্রাব করিয়ে একটু মাখো মাখো হইছে, ওই জায়গায় লিখছে 9 কারে নে, আর বিগেত খানিক ফাঁকা, তারপরে লিখছে একটা ল। কয় ও তোর নেল হয়ে গেল, তোর নেপাল কোথায়? কয় আছে দেখবা, 9 কারে নে, মাঝখানে ফাঁকা, ওখানে আসতে ঢুকিয়ে দিয়েছে পা, নেপাল। বলে উরি আমার কপাল, শরীর খাটাইয়ে নেপাল। এই শরীর খাটাই নেপাল লিখলি তো আমি শরীর খাটাই কত কিছু লিখতে পারি, তুই জানিস? কয় কি? কয় তুই তো 2 অক্ষরের নেপাল লিখছিস, আমি 1 অক্ষরে হারাধন লিখে দেখাতে পারি, তুই পারিস? কয় তুই পারিস? কয় দেখা। কয় দেখবি, দেখ। ও তো প্রস্রাব করে লিখছে, এটা আরো চালাক, থুতু দিয়ে বুকের পরে বড় করে একটা রয়াকারে রা লিখছে। কয় দেখ, একটা অক্ষর নিলাম। কয় নিলি তো, এই দেখ রয়াকারে রা, একটা অক্ষর রয়াকারে রা। কয় তোর হারাধন কই? কয় জায়গা মতো আছে, ঠিক পাবা নেই। কয় এই দেখ, হা হা রা, আস্তে গামছা খুলে দিয়ে দাঁড়াই পড়ছে, আরাধন হয়ে গেছে রে কপা। এই জন্যে তুমি যেন শরীর খাটায় জবাব দিয়ে না। যাক, তবে আর বেশি বলে বোনাই প্রয়োজন, আমার মতো ভাবে কানে করবো সমাপন। এদিকে যাচ্ছেন আমার যত ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ভুলি দেবেন আমার শিরে, অসত্য ভাবনা চলে যাই দূরে, এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার মাতা পিতা প্রবানন্দ মদন ভরে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে আমরা সত্যি ভগবান রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রবীন্দ্রনাথ দুর্গাদের শুধু নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে ঠাকুরের নাম আদর্শ যেভাবে তিনি প্রচার করছেন, সেইভাবে মানুষকে আমরা দীর্ঘদিন বড় পেয়েছি। আমরা করোনাকে বরণ করে দেবো। শ্রদ্ধা মহাশয়, আমাদের উৎসব কমিটির যুগ্ম সভাপতি প্রধান প্রযোজক এবং প্রভারদাস মহাশয় মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা সত্যি গর্বিত, আপ্লুত
বহুদিন পরে বাবুকে আনতে পেরেছি, অনেক ব্যস্ত মানুষ। আমরা অনুষ্ঠান কমিটির যুগ্ম সভাপতি প্রভাত দাস এবং পলাশ মজুমদার মহাশয়, গর্বের শ্রদ্ধেয় অসীম সরকার মহাশয়কে আমরা গর্ব করেছি আমাদের লোককবি সুর সম্রাট। আমরা বহু কবি সরকারের নাম শুনেছি, কিন্তু সত্যি অসীম সরকার একটা অন্যজিনিস। সুর ছন্দ জয় জয় শান্তি হরি জাগরু জগৎ মঙ্গে হরি বল। একটা কথা, আপনারা যারা আপনি আমাদের সদস্য সদস্য অনুদান গ্রহণ কেন্দ্র আছে, আমাদের সভাপতি মজুমদার ওখানে বসছেন পলাশদা, আপনারা যদি মনে করেন আপনারা সদস্যরা দেবেন। বাবু আমাদের এখানে বলেছে কিন্তু তুই জানবি কথা বলবো না, তবু আমাদের একটা বক্তব্য থাকে, সদস্যরা যারা দেবেন একটুখানি এগোয় দিন। জয় হরি বল, গৌর হরি বল। জয় হরি বল, গৌর হরি বল। বেশটা একটু কমিয়ে দাও। জয় হরি বল, গৌর হরি বল। হ্যালো, লক্ষ্য রাখবা শুধু স্লাইড একটু রিভাইভ হাউমাউ যেন না হয়, আমার কথা যেন বুঝতে পারে। জয় হরি বল। হ্যালো, আর একটু টোন দাও। হ্যালো, হ্যাঁ। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল সাধু গোসাই পাগল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এখানে যারা বসবাস করেন সবাই ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ। তারা অনেক কষ্ট করে তিলে তিলে এখানে একটা হরি মন্দির প্রতিষ্ঠা করে